This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। मेघालय राजा रघुवंशी हत्याकांडे तदंते आरो चांचल्यकर तथ्य বিয়ের 5 দিন পরই রাজাকে খুনের ছক কষে সোনাম 5 দিন পরেই কিভাবে ছকটা কষা হয়েছিল সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সহকর্মী সুপ্রিয় শুভজিৎ একদমই তাই তুমি কিন্তু যেমনটা বললে যে এই যে মেঘালয়ের রাজা রঘুবংশী খুনের তদন্তে ইতিমধ্যেই বেশ কিছু নতুন তথ্য বা বলা যেতে পারে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য সামনে উঠে এসছে এবং সেক্ষেত্রে তদন্তকারীরা ইতিমধ্যেই যেটা জানতে পেরেছেন যে বিয়ের 5 দিনের মাথাতেই রাজা রঘুবংশীকে খুনের পরিকল্পনা করেছিলেন তার নববিবাহিত স্ত্রী সোনাম এবং সেক্ষেত্রে যেটা আরও তদন্তকারীরা জানতে পেরেছেন যে এই যে সোনাম সে তার প্রেমিক রাজ এবং তার বন্ধুদের সঙ্গে মিলিতভাবেই কিন্তু এই খুনের পরিকল্পনা করে এবং সেই জায়গা থেকে 50,000 টাকা সুপারি বাবদে দেওয়া হয়েছিল আর তার স্বামীকে খুনের জন্যে গুয়াহাটি থেকে অনলাইনে একটি কুড়ুল অর্ডার করা হয়েছিল এবং সেই কুড়ুলও পৌঁছে দেওয়া হয়েছিল সুপারি কিলারদের কাছে অন্যদিকে তদন্তকারীরা আরও যেটা জানতে পেরেছেন এই যে গোটা পরিকল্পনা সাজানো হয়েছিল সেই মাফিকই কিন্তু সোনাম সে তার স্বামীকে নিয়ে একটি নির্জন জায়গায় যায় সেখানে ফটোশ্যুট করার জন্য তাকে নিয়ে যাওয়া হয় এবং এই যে জায়গাতে তারা গিয়েছিল সেই লোকেশন যারা এই কাজ করবে তাদের কাছে কিন্তু সোনাম নিজেই সে তার মোবাইল থেকে লোকেশন পাঠিয়ে দেয় আর সেই লোকেশন পাওয়ার পরেই কিন্তু এই যে রাজ এবং তার যারা বন্ধুরা ছিল যারা এই গোটা ঘটনা ঘটিয়েছে তারা ঘটনাস্থলে পৌঁছে যায় এবং সেক্ষেত্রে ওই কুড়ুল দিয়ে যে আঘাত করা হয় সেই আঘাত করেছিলেন বিশাল এমনটাও কিন্তু তদন্তকারীরা জানতে পেরেছেন কারণ এখনও পর্যন্ত এই যে রাজা রঘুবংশী যে খুনের ঘটনা সেই ঘটনাতে যাদেরকে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করাতেই তারা কিন্তু এই বয়ান ইতিমধ্যে তদন্তকারীদের সামনে তুলে ধরেছেন এমনটাই কিন্তু আমরা জানতে পারছি অর্থাৎ সেক্ষেত্রে এই যে বিয়ের 5 দিনের মাথাতেই খুনের পরিকল্পনা এবং স্বামী রাজা রঘুবংশীকে খুনের পরেই প্রেমিক রাজকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সোনাম এমনটাও কিন্তু আমরা জানতে পারছি আর তার জন্য একদিকে গুয়াহাটি থেকে অনলাইনে কুড়ুল অর্ডার করা অন্যদিকে নির্জন জায়গায় নিয়ে যাওয়ার পর সেই লোকেশন পাঠিয়ে দেওয়া সবটাই কিন্তু সোনাম করেছিল এবং সেক্ষেত্রে রাজ ও তার বন্ধুদের সঙ্গে মিলেই এই গোটা পরিকল্পনা সাজানো হয়েছিল এমনটাই কিন্তু ইতিমধ্যেই তদন্তকারীরা যে জিজ্ঞাসাবাদ বা যাদেরকে এখনো গ্রেপ্তার করেছে তাদের কাছ থেকে জানতে পেরেছে এমনটাই আমরা পুলিশ সূত্রে জানতে পারছি নজর থাকবে সুপ্রিয় আচ্ছা এই স্বামীকে খুন করতেই কি মেঘালয়ে মধুচন্দ্রিমার আয়োজন করে সোনাম ত্রিকোণ প্রেমের কারণেই কি প্রাণ দিতে হলো তরুণ ব্যবসায়ী রাজা রঘুবংশীকে সোনামকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে চাইছে পুলিশ ট্রানজিট রিমান্ডে সোনামকে নিয়ে শিলংয়ে পুলিশ আদালত থেকে নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নে মুখ খোলেননি সোনাম একাধিকবার তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিন্তু তিনি টু শব্দটি করেননি आप सोनम को साथ में लाए हैं कहाँ से आप उनको साथ में लेकर आए थे गाजीपुर से ये पटना कहाँ तक लाए हैं पटना फुलवाड़ी थाना क्या कुछ बातचीत हुई आप गाड़ी चलाए पूरी रात साथ में क्या नहीं वो कुछ बोली नहीं पुलिस ने कुछ पूछताछ की नहीं गाड़ी में कुछ नहीं पूछताछ की खाना खाने के लिए खाली बोल रहे थे मगर नहीं खा पाए और कोई पूछताछ मेघालय कौन कौन पुलिस साथ में थी गाड़ी में वो तो मेघालय पुलिस ही थी सिर्फ मेघालय पुलिस आई नहीं सिर्फ सोनम को ही लाया गया था ওই যে বললাম না পরতে পরতে রহস্য আর রোজই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়ে খুনের মামলা তদন্তে এখনো পর্যন্ত 4 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে সুপ্রিয় যে কথা বলছিল ধৃতদের পাকড়াও করা হলেও এখনো বেশ কিছু প্রশ্নের উত্তর কিন্তু তদন্তকারী আধিকারিকদের কাছে নেই হানিমুনে গিয়ে স্বামীকে কেন খুন করালো সোনাম খুনের পিছনে শুধুই কি ত্রিকোণ প্রেম নাকি অন্য কোনো কারণও আছে মেঘালয়ে মধুচন্দ্রিমার পরিকল্পনা শুধুমাত্র খুনের জন্যই কি করা হয়েছিল তাহলে কেন জায়গাটাকে বেছে নেওয়া হয়েছিল রাজা রঘুবংশী খুনের মাস্টারমাইন্ড সোনামের প্রেমিকই কি কে এই রাজ কুশওয়াহা সত্যি কি রাজ কুশওয়াহার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সোনামের নাকি অন্য কোনো বিনিময় প্রথা সোনাম কি খুনে সরাসরি জড়িত ছিল কেন রাজাকে এত সোনার গয়না পরে যেতে বলে সোনাম কোথায় গেল রাজার সোনার আংটি সোনার চেন নাকি লুটের জন্যই খুন করা হয়েছে রাজাকে এমন সব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা हो सकता है सोनम ने जब उसको चेन पहनने का क्यों बोला कौन पत्नी बोलती कि तुम चेन लेके आओ घर से कोई पत्नी बोलती क्या अच्छा जाने का टिकट सोनम ने करवाया था और आने का टिकट नहीं करवाया जाने का टिकट सोनम ने करवाया था
उसको तो ये भी नहीं पता होगा, इसके बेटे ने इसको बता दिया। शिलांग जाने का प्लान मेरे बेटे ने तो बता के गया। राजा की चेन मैंने एयरपोर्ट पे देखी। मैंने बोला बेटा तू चेन पहन के क्यों गया? तो बोले मम्मी मेरे को सोनम ने बोला था। अच्छा। उसने यूँ बोला तो मैंने कि मेरे को डर सा लग रहा, तो मैंने उनकी मम्मी से बोला कि देखो राजा चेन पहन के गया, मेरे को खतरा लग रहा है। तो हो सके वो खतरा किस कारण से लग रहा था कि वो चेन से ही खतरा सामने वाले को वो होएगा और ये बात वहीं के वहीं दब जाएगी। कुछ न कुछ बात कुछ होएगी, कुछ प्लानिंग ही होएगी ना। आप भैया कोई ना काम करता तो सोनम के भाई के यहाँ काम करता तो वो भी वही फैक्ट्री में वो भी काम करती थी। अब काम कर रहे में आप भी तो बात करोगे, कोई बात करेगा तो तुम भी बात करोगे। झूठा फंसा दिया भैया मेरे बच्चे को। 20 साल के बच्चे से कहाँ कार करता है, वो ऐसा बच्चा है भैया। सरकार से प्रार्थना करते मेरे बच्चे को भगवान बेकसूर साबित कर दे। मेरे बच्चे से नहीं कर सकते भैया, नहीं हम मर जाएंगे, हम तीनों माँ बेटी जहर खा के मर जाएंगे, नहीं जी किसके सहारे। এদিকে বাংলাতেও এক সোনামের খোঁজ পেয়েছি আমরা। পূর্ব বর্ধমানের কাটোয়ায় স্বামীকে খুন করে স্ট্রোকের তত্ত্ব দিয়েছিল অভিযুক্ত। ভেবে দেখুন একবার। আর রক্ত মুছতে গোবর দিয়ে লেপার চেষ্টাও করে ওই মহিলা। যদিও পরিবারের লোকজন এবং প্রতিবেশীরা তাকে ধরে ফেলে। একাই মেরেছি, আদালত চত্বরে দাঁড়িয়ে স্বীকারোক্তি দিচ্ছেন মিতা। 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। প্রেমিককে কাছে পেতে স্বামীকে খুন পূর্ব বর্ধমানের কাটোয়ায়। কাটোয়ার আমুল গ্রামে অভিযুক্ত তরুণী মিতা দাসকে গ্রেফতার করেছে পুলিশ। স্বামীকে মারলে কেন? হ্যাঁ কজন ছিলে তোমরা? হ্যাঁ একাই মারলে? নিহত মহাদেব দাসের পরিবার ও প্রতিবেশীদের অভিযোগে সামনে আসছে বিস্ফোরক তথ্য। ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে স্বামীকে খুন, ঘরে রক্ত মুছতে গোবর লেপার চেষ্টা অভিযুক্ত স্ত্রীর। স্বামী স্ট্রোকে মৃত্যু বলে শাশুড়িকে বোঝানোর চেষ্টা করে তরুণী। মহাদেবের শরীরে আঘাতের চিহ্ন দেখেই সন্দেহ হয় পরিবারের। পুলিশ দেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়, গ্রেফতার করে অভিযুক্তকে। ঘটনাস্থল থেকে রক্তমাখা বাঁশ, ইঁদুরের বিষ উদ্ধার করেছে পুলিশ। মাথায় আঘাত করার আগে বিষ খাওয়ানো হয়েছিল বলে সন্দেহ। খুনের পেছনে ত্রিকোণ সম্পর্ক বলছে পরিজন, প্রতিবেশীরা। মহাদেব দাসের স্ত্রী ওর অন্য ছেলের সাথে সম্পর্ক ছিল দীর্ঘদিন ধরে। ফোনে কথা বলতো ওর সঙ্গে, প্রায় ছেলেটা বাড়ি আসতো ওই ছেলেগুলো। কাটোয়ার মহাদেবের সঙ্গে মঙ্গলকোটের মিতার 8 বছর আগে বিয়ে হয়। তারপরও মিতা পরকীয়া সম্পর্কে জড়িয়েছিল বলে অভিযোগ। পালিয়ে গিয়েছিল এর আগে? হ্যাঁ, একবার জামালপুর থেকে ধরে নিয়ে আসা হয়েছিল রাত 12টার সময়। পালিয়ে গিয়েছিল, আবার প্রায় ঝগড়া করে। পরিবারের অভিযোগ, প্রেমিকের সঙ্গে ঘন ঘন ফোনে কথা বলতো মিতা। সম্প্রতি মহাদেব সেই ফোন ভেঙে দেওয়ায় ঝামেলা বাড়ে দম্পতির। সেই প্রেমিকের সাহায্য নিয়েই বৌমা ছেলেকে খুন করেছে বলে থানায় অভিযোগ দায়ের করেছেন মহাদেবের মা। মিতা অবশ্য আদালত চত্বরে দাঁড়িয়েই খুনের অভিযোগ স্বীকার করে নিয়েছে। স্বামীকে মারলে কেন? হ্যাঁ কজন ছিলে তোমরা? হ্যাঁ একাই মারলে? প্রেমিককে বাঁচানোর চেষ্টা কি? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা। এদিকে পানিহাটির খবরের দিকে ধারাবাহিকভাবে আমরা নজর রাখছি। একের পর এক খবর ব্রেক করছেন আমাদের সহকর্মীরা। আর সেখানে দিনের পর দিন শ্বেতার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। শ্বেতার সন্তানের দেখভালের জন্য মানালিতে নিয়ে যাওয়া হয় নির্যাতিতাকে। মানালিতে বরফে খেলতে গিয়ে বাচ্চাটা পড়ে যায় এবং তারপরে মারধর করা হয় নির্যাতিতাকে। বেড়াতে গিয়ে পানিহাটি নির্যাতিতার মাথা ফাটিয়ে দেয় শ্বেতা, গুরুতর অভিযোগ। চাঞ্চল্যকর দাবি করেছে নির্যাতিতার মা এবং প্রতিবেশীরা। একটা ফোন করলেই নাকি টাকা চলে আসতো শ্বেতার বাড়িতে। এখন প্রশ্ন হচ্ছে এই টাকা কারা পাঠাতো? বাড়ছে রহস্য। কবে নিয়ে গেছিল, কি হয়েছিল সেখানে? ওখানে ওকে বেড়াতে নিয়ে গেছিল। কোথায়? মানালি। হ্যাঁ কোথায়? মানালিতে নিয়ে গেছিল। ট্রেন লেট হয়েছিল, ওটাও মারতো। কেন? মানে ওর জন্য নাকি ট্রেন লেট হচ্ছে, নিয়ে গিয়ে বাচ্চাকে দেখাশোনার জন্য ওখানেও খুব মারতো। ও বাচ্চাটাকে 2 বছরের বাচ্চাটাকে দেখাশোনার জন্য ওকে নিয়ে গেছিলো। দেখাশোনা করতে পারতো না ঠিকঠাক, মানে ওকে খাওয়ানো দাওয়ানো ঠিকঠাক করতে পারতো না, ওই জন্য ওকে খুব ওখানে ধরেও মারতো। কবে গেছিল কুলুপালালি? 2 মাসের আগে মনে হয়। অত তো আমি মানে মোবাইল ছিল না, কিচ্ছু না, আমি জানতেও পারতাম না। অনন্ত আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে আমাদের সহকর্মী, যাব অনন্তর কাছে। অনন্ত, এই যে অভিযোগগুলো উঠে আসছে দিনের পর দিন,
এ তো অভিযোগের পাহাড় জমছে। একদমই, দেখো যত দিন ক্রমশ এগোচ্ছে আর যত নির্যাতিতা সুস্থ হচ্ছে ততই সে আরো তার সেই ঘটনাগুলো প্রকাশ করছে। যে ঘটনা প্রকাশ করেছে তার মার কাছে, তার প্রতিবেশীর কাছে, পানিহাটের নির্যাতিতা, তাকে কুলুমালালি নিয়ে যাওয়া হয়েছিল। কুলুমালালিতে নিয়ে গিয়ে তার পাথরে অর্থাৎ পাহাড়ে উঠেছিল, পাহাড়ে বরফে পা ফসকে তার বাচ্চা পড়ে যায়, তার জন্য তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়। কুলুমালানি যাওয়ার পথে ট্রেন লেট হওয়াতে তাকে মারধর করে তার গায়ে কালছিটে ফেলে দেওয়া হয়। এমন অত্যাচার, তার নানান অজুহাতে তাকে কথায় কথায় তার উপরে চলতো শারীরিক মানসিক অত্যাচার। আর এই নিপীড়ন প্রাণের ভয়ে যাতে তার চেপে সহ্য করত এই নির্যাতিতা। শ্বেতা খানের এই দৌরাত্ম শুধু নতুন নয়, শ্বেতা খান কিন্তু এলাকাও কিন্তু এই দাপট, প্রচুরটা দাপট ছিল, প্রভাব ছিল, মানুষের ভয় পেত। তার কাছে এর আগে একটা পিস্তল পাওয়া গেছিল এমন আমরা শুনতে পাচ্ছি, কিন্তু সেটা কোথায়? শ্বেতা খান তার ছেলে আরিয়ান খানকে পুলিশ 72 ঘন্টা হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে গ্রেফতার করতে পারলো না। নজর থাকবে কবে গ্রেফতার করতে পারে, নজর থাকবে অনন্ত। কুলুমালালি অ্যাকচুয়ালি ঘুরতে নিয়ে যায়নি, ওর 2 বছরের একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটাকে দেখাশোনা করানো নিয়ে যাওয়ার ওর মূল উদ্দেশ্য ছিল। ওখানে যেটা আমাকে ও গল্প করেছে সেটা হচ্ছে কোনো কিছু ওখানে ভুল হলে, ঘুরতে গেলে সব কিছু পারফেক্ট হয় না, কিছু না কিছু খারাপ হয়, কিছু হলেই ওকে টর্চারিং করা হতো। তোর জন্য হয়েছে, তুই দেখে রাখে, শ্বেতা খান বলে মহিলাটা। ইভেন যাওয়ার সময় মনে ওদের ট্রেন লেট হয়ে গেছিলো বা ট্রেনে কোনো অসুবিধা হয়েছিল, সেটার জন্য যখন ওখানে পৌঁছে গিয়ে ওকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে এরকমভাবে। আর তারপর ওখানে গিয়ে যখন বাচ্চাটা বরফে খেলাধুলা করেছে, ওখানে মনে হয় কোনোভাবে বাচ্চাটার চোট লেগে গেছিলো, ওটার জন্য ওকে মেরেছে। শ্বেতা খান মেয়েটাকে মেরেছে। এই যে মেয়েটাকে মারতো, মাথা ফাটিয়ে দিত, ও কিছু বলতো না, প্রতিবাদ করতো না? ওই ভয়তে কি করবে, বাড়ির সাথে কোনো যোগাযোগ করতে পারতো না, বেরিয়ে গেলে বলতো মারবে, চুরির দোষ দেবে, টাকা নিয়ে পালিয়ে গেছে এই দোষ দেবে, এই সব ভয়তে মেয়েটা এতদিন ধরে চুপচাপ ছিল। দেখুন, পানিহাটির খবরের রেস ধরে আমরা পৌঁছে যাই হাওড়ার বাঁকড়াতে, মানে শ্বেতা এবং আরিয়ানের পাড়াতে। পাড়া প্রতিবেশীরা বলছেন মা ছেলেকে নাকি কেউ ছুঁতে পারতো না, এখনো তারা ভয়ে কাটা হয়ে আছেন। তারা বারবার বলছেন আমরা কিছু বলতে গেলে আমাদেরকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে দেওয়া হতো। সোদপুরের ঘটনার পর থেকে এখনো বেপাত্তা শ্বেতা, আরিয়ান। অনন্ত যে কথা বলছিল, তারা কোথায় গেলেন? প্রভাবশালীর মদতে তারা কি বিদেশে পালিয়ে গেছেন? তার উত্তর খুঁজতে শ্বেতার মা এবং ভাইকে বারবার জিজ্ঞাসাবাদ করছেন পুলিশ আধিকারিকরা। পণকাণ্ডে অভিযুক্ত শ্বেতা আরিয়ান কোথায় গেলেন? বিদেশে পালিয়েছেন মা ছেলে। 3 দিন পার, পানিহাটির তরুণী নির্যাতনের 2 এখনো অধরা। গত শনিবার থেকে খোঁজ নেই বাঁকড়ার এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খানের। কোথায় পালালো? তবে কি দেশ ছাড়লো তারা? কখনো বিলাসবহুল হোটেলে, কখনো বিমানের বিজনেস ক্লাসে। সব সময় রঙিন জীবনের হাতছানি। অভিযোগ, প্রতিশ্রুতির ফাঁদে ফেলে পর্ন দুনিয়ায় পাচার করে দেওয়া হতো। সেক্স র্যাকেটে নামতে রাজি না হওয়ায় মাসের পর মাস শ্বেতা ওরফে ফুলটুসির ডোমজুড়ের ফ্ল্যাটে অত্যাচারিত হন সোদপুরের তরুণী। এমনই মারাত্মক অভিযোগ ওঠে। তারপরে সামনে আসে শ্বেতা আর তার ছেলে আরিয়ানের কুকীর্তির একটার পর একটা কিস্সা। এই নিয়ে জলঘোলা হতেই উধাও হয়ে যান মা ছেলে। শুক্রবার থেকে ডোমজুড়ের বাঁকড়ায় ফুলটুসির ফ্ল্যাটে ঝুলছে বড় তালা। সূত্রে খবর, বিদেশে ঘন ঘন যাতায়াত ছিল আরিয়ান ও শ্বেতা খানের। একাধিকবার ব্যাংককে যান শ্বেতা। কেন বারবার ব্যাংকক যেতেন শ্বেতা? শ্বেতার সঙ্গে আর কারা যেতেন থাইল্যান্ডের রাজধানীতে? তবে কি বিদেশে পালিয়েছেন পানিহাটি তরুণী নির্যাতনে অভিযুক্ত আরিয়ান শ্বেতা? কানাঘুষো শোনা যাচ্ছে যে প্রায়শই ব্যাংককে যেতেন এই আরিয়ান খান এবং তার মা শ্বেতা খান। তবে কি বিদেশেই পালালো? তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ এবং বাঁকড়া আউটপোস্টের পুলিশ। কোথায় গেলেন মা ছেলে? সন্ধানে শ্বেতার মা ও ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয় বাঁকড়া তদন্ত কেন্দ্রে। উনি তো বাড়িতে থাকতো না, সবসময় বাইরে চলে যেত। উনি বাইরে থাকতো, রাত্রিরে চলে যেত, সারাদিন ঘরে থাকতো, আমাদের বাড়িতেও আসতো। এমনি সব যা আশা করতো সব মেয়েরা আসতো। ইনস্টাগ্রামে শ্বেতা নিজেকে কখনো টলিউড, কখনো ভোজপুরি, কখনো ওড়িয়া টেলি ইন্ডাস্ট্রির অভিনেত্রী বলে দাবি করত। প্রতিবেশীদের দাবি, এসবের আড়ালে বাঁকড়ার ফ্ল্যাটে চলত পর্ন চক্র। মুখ খুললেই মামলায় ফাঁসিয়ে দেওয়ার শাসানি ছিল অহরহ। এমনকি গুলি করার হুমকিও পেয়েছেন কেউ কেউ। পর্নোগ্রাফি হয়েছিল তো, আমার তো এখানে বাড়ি, এই বাড়িটা আমার, এই বাড়িতে তো আমরা সব দেখতাম, তো দেখে বললি এখানে গুলি খাবো। দেখো তো
ওর বিরুদ্ধে কথা বললে মিথ্যে মামলা। আমাদের এই এলাকা কমসে কম 50টা ছেলেমেয়ের মামলা আছে এই প্রতিবাদের জন্য, অন্যায় কাজ হতো প্রতিবাদ করার জন্য। নিজেকে প্রভাবশালী প্রমাণে শাসক দলের নেতাদের সঙ্গে ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট। স্থানীয় তৃণমূল কর্মীদের একাংশের দাবি, এভাবেই সংখ্যালঘু সেলের পদ বাগিয়ে নেয় শ্বেতা ওরফে ফুলটুসি। অভিযোগ, এলাকার শাসক নেতাদেরই পাত্তা দিতেন না শ্বেতা, আর পুলিশ ফাঁড়ির নিয়ন্ত্রণ নাকি তাঁরই হাতে ছিল। আমরা এড়িয়ে চলতাম, ওর সাথে কথা বলার মতন আমাদের মানসিকতা ছিল না। পঞ্চায়েতও ওকে অ্যালাউ করতো না। মাকড়ার ফ্ল্যাটে থাকা কম্পিউটারের হার্ড ডিস্কে কি লুকিয়ে ফুলটুসির নীল নকশার যাবতীয় তথ্য, নাকি জাল আরো অনেক জায়গায় পাতা? আর এবার শ্বেতা ওরফে ফুলটুসিকে তুলোধনা করলেন তার প্রাক্তন স্বামী মোহাম্মদ সৈয়দ মোরসেলিমের অভিযোগ, টাকা আর সম্পত্তির লোভেই তাকে বিয়ে করেন শ্বেতা। বাড়িতে অন্য পুরুষ বন্ধুদের ডেকে ফুর্তি করতেন, আর প্রতিবাদ করলে জুটত অত্যাচার। 2008-এ ওই ব্যক্তি বাঁকড়ার বাড়ি ছেড়ে চলে যান হুগলির ফুরফুরা শরীফে। স্ত্রীর সঙ্গে তার বিচ্ছেদ হয়ে গেছে। সে তার প্রাক্তন স্বামী অভিযোগ করছেন ওই মহিলা তাদের পরিবারকে শেষ করে দিয়েছে। মেয়ের আত্মহত্যার জন্য শ্বেতাকেই দায়ী করেছেন মোরসেলিম। তার আরও অভিযোগ, ছেলে আরিয়ানের এই পরিস্থিতির জন্য দায়ী তার মা শ্বেতা। মারধর করে গেছিল, এমনকি গালে মুখে থুতু পর্যন্ত দিয়েছে। আমার পাঞ্জাবি সব ছেড়ে দিচ্ছিল। দিবস হয়নি তখন থাকতেই আমার উপরে অত্যাচার জুলুম চালু করেছে এই সম্পত্তির জন্য। বাপকেও তুই তমকারি, আমার মাকে সেই চুলের মুঠি ধরে মারধর। ফাটফাট করে এসে দেখছি যে ওইরকম তারা বসে, আমি কার এরা সব বাইক ফাইক নিয়ে লাইন দিয়ে ওখানে বসে, তারপর মোটামুটি দেখছি মিষ্টি গালে দিচ্ছে, হে করছে, যেন জামাই খাতির করছে। যেন হঠাৎ করে নতুন করে দেখছি এরা কারা, তো উল্টো পাল্টো আমার বন্ধু হয়। হ্যাঁ, এই তোর কি হয়েছে? আমার বন্ধু হয়, তোকে কৈফিয়ত দিতে হবে। একের পর এক খবর ব্রেক করছি আমরা। গতকাল আমরা ব্রেক করেছিলাম, গত পরশু আমরা ব্রেক করেছিলাম যে শ্বেতার মেয়ে ঈশিতা, তাকে চাপ দিত শ্বেতা এই পর্নোগ্রাফির জন্য। সেই চাপ সহ্য করতে না পেরে আত্মহত্যা করে শ্বেতার মেয়ে। আজকে শ্বেতার প্রাক্তন স্বামী কার্যত সেই একই অভিযোগ করলেন।